যে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদ অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন, আমি পাই না। প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2-3 তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে। আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই? আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও, সরকার করলে উনি পুরো ইলেকশন প্রভাবিত হতে দিবে, বা এই নির্বাচন কমিশন, এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলামের এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলামের মির্জা ফখরুল ইসলাম আলমের কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন, আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক, উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে কি তাই মনে করেন আপনি? বাংলাদেশের বাস্তবতা সেটা। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। 8 তারিখের আগ পর্যন্ত ইউনূস কতটা ভালো কেউ জানতো না, এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, এই উপদেষ্টা পরিষদ অনেক। এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন। আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন, ভাই উনি কি খুব ভালো পারছেন? দেখেন আপনি উত্তরটা কি পারছেন না। কামাল ভাই, আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদে চলবে না। এরা তো মন্ত্রিত্ব চালাইছে, এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি, তাদেরকে আমি ভালোবেসে বলেছি না? বলেন আমি কি বলেছিলেন? 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারি নাই, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না। আমি সাহস পাই নাই, কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারে, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, এই প্রত্যাশা করবো না? অবশ্যই আমি প্রত্যাশা করেছি। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তো তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে অতটা নিয়ে তুলনা করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি 2টা জিনিস, সিম্পল 2টা জিনিস। 2টা কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা হলো, যতদিন এই কাজ, আর কিছু চাইনি কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকি গুলি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাস হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কই? কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে একটা, মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই কথা।
আমি বলবো নাকি আপনি 2 মিনিট একটু বললেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কনভারসেশনে আসে। জি দেখেন মির্জা ফখরুল আগে কি বলছেন এখন কি বলছেন এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না, মুখপাত্র। কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল, বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব, কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের যেটা পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা, সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, বাকি এখানে আছেন, ওকেও আমি আপিল করতেছি। উনিও বলুন যে এই যে ওনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই আমি আপনার কাছে, আমি উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই, ছবি তোলে নাই, তাদের মাখনটা খায় নাই, সেটাই হলো জুলাই আগস্টের চেতনা। এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না। আপনি আমার এই 4টা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন কি খায় নাই। ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই, আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। জনাব বাকের মজুমদার, এই প্রসঙ্গে আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাজোটের সঙ্গে পড়ছি, কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাতের প্রতিক্রিয়া পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে। কারণ জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা কইতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের বহন করতে চাইবে। ওইটার মধ্যে এইটা আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আঘাত করতে চায়। বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে সব কথাবার্তা বলছে, এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায়। এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার, যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান, সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে, যে স্ট্রেস দিয়েছে, এবং আমি সেটি ভালোভাবে পড়েছি। তো নাহিদ ভাই মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে। যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা টানছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্ট্রেসটা শুরু। তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুঝেছিলাম। কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। নাহিদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সরকারে গিয়ে বসে যায়নি। এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত, এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে 2জন উপদেষ্টা, পরবর্তী তারা একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন। তো আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আপনার প্রথমে কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল। অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আঘাত করে, ব্যক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি। তো আবার একই সাথে এখানে 18ই জুলাইয়ের কথা যদি বলি, 18 জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক স্টেকহোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল, 16 তারিখে গুলি চলছে, আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে একে শহীদ হচ্ছে, 17 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখ শহীদ হচ্ছে। 18 তারিখে আমরা বড় রাজনৈতিক স্টেকহোল্ডার গুলো থেকে সেই সাপোর্টটা পাইনি। সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল। আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই, 24শে জুলাই আমার স্পষ্ট মনে আছে, তখনও এখানে জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও, আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। তো এই যখন পরিস্থিতি হয় এবং আমি নাহিদ ভাই, আসিফ মাহমুদ, আমরা মনে হয় 26শে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়। আর 24 জুলাই কনভারসেশন আমি আপনাকে বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে শেষ মুহূর্তে এসে আমি একটু সময় নিচ্ছি, শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু 5 আগস্ট ঘটিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক ধরনের নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল। কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না। তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে
যেমন আবার একই সাথে আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা রাজনৈতিক অংশীজনগুলোর বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগি